আজকে আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। আমাদের দেহের এক স্থান থেকে অন্য স্থানে যে তন্ত্র খাদ্য, গ্যাসীয় বস্তু, রেচন বস্তু ইত্যাদিকে পরিবাহিত করে তাকেই বলা হয় সংবহন তন্ত্র। এখন এই সংবহন তন্ত্রের অন্যতম উপাদান হলো রক্ত। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব রক্ত সম্বন্ধে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সংবহন তন্ত্রের বিষয়ে। কারণ রক্ত হচ্ছে এক প্রকারের যোগ কলা। তাহলে রক্ত যদি যোগ কলা হয়, তাহলে যোগ কলার উপাদানটা কি কি জানতে হবে। যোগ কলার উপাদানের মধ্যে প্রথম হলো ধাত্র, এছাড়া থাকে কোষ ও তন্তু। কিন্তু রক্ত এমন একটা যোগ কলা যেখানে কিন্তু তন্তু থাকে না, আর তার ধাত্রটা অন্য যোগ কলার সঙ্গে যেটা পার্থক্য সেটা হলো তার ধাত্রটা তরল। সেই ধাত্রের নাম পরিভাষায় প্লাজমা, আমরা বাংলায় বলি রক্তরস। এবং সেই রক্তরস রক্তের 55%। তাহলে বাকি কত শতাংশ কোষীয় উপাদান রয়েছে? 45%। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি তার মধ্যে লোহিত রক্তকণিকা থাকে 41%, 4% শ্বেত রক্তকণিকা এবং 0.01 মতো প্লেটলেট। এর আগে আমরা একটা অন্য বিষয় জেনে নিই। আমরা আমাদের দেহে প্রতি মিনিটে 5 লিটার রক্ত পরিবাহিত হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতি কেজিতে সেটা 70 ml, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা 70 থেকে 75 ml। আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাজমা সম্বন্ধে আলোচনা রয়েছে। কি বলা আছে? স্ট্র কালার। স্ট্র কালার মানে খড়ের মতো একটা রং। এখানে একটা বিষয় বলি, এই প্লাজমার মধ্যে আবার 91% জল রয়েছে, 9% কঠিন। এই কঠিনকে আবার আমরা ভাগ করছি যেমন ইনঅর্গানিক বা অজৈব বস্তু। অজৈব বস্তুর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এছাড়া অন্যান্য ধাতু থাকে। আর অর্গানিক বস্তুর মধ্যে যেটা আমাদের মূলত মনে রাখতে হবে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। কারা প্লাজমা প্রোটিন? যেমন ধরুন অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফাইবিনোজেন, থ্রম্বিন। তার মধ্যে পরের যে দুটোর কথা বললাম তারা রক্ত তঞ্চনে সাহায্য করে। আর অ্যালবুমিন যে কাজটা করে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা তার আণবিক গুরুত্ব প্রায় 69,000 এবং সে অবিশ্রবণীয় যে নিয়ন্ত্রণ তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন ধরা যাক যদি অ্যালবুমিন কম থাকে কাউর, তাহলে রক্ত থেকে কিন্তু জলটা বেরিয়ে যাবে। এবার আমরা আসি এই যে রক্তের যে উপাদান, তার সঙ্গে এই স্লাইডে কিডনিতে যে গ্লোবিরুলাস আছে তার একটা কম্পারিজন বা তুলনা রয়েছে। এটা জাস্ট দেখে নেওয়া। MOL কথাটার মানে একটু বলে দিচ্ছি, মিলি অসমোলিটার পার লিটার। এই স্লাইডে যে বিষয়গুলি রয়েছে সেটা আমরা দেখলে দেখা যাবে রক্তের সঙ্গে সেটা প্রায় সমান সমান। এখন এখানে আমাদের বলা আছে গ্লোবিউলিন আলফা, বিটা এবং গামা হয়। এই গামা গ্লোবিউলিন অত্যন্ত উল্লেখযোগ্য, যা আমাদের অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। তাহলে প্লাজমা কি কি কাজ করে? প্লাজমা অবিশ্রবণ নিয়ন্ত্রণ করে, প্লাজমা পরিবহন করে, পরিবহনের মধ্যে খাদ্য পরিবহন, রেচন বস্তু পরিবহন, হরমোন পরিবহন উল্লেখযোগ্য। প্লাজমা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে এই গামা গ্লোবিউলিন বা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। প্লাজমা আয়নিক ভারসাম্য রক্ষা করে। ধরুন এর আগে আমরা জেনে নিই রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ 7.4। আমরা যদি প্রচুর খেলাধুলো করি তাহলে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তখন সোডিয়াম বাইকার্বনেট হাইড্রোজেন আয়নকে বের করে সেটা আমাদের ফুসফুসের মাধ্যমে বেরিয়ে এই রক্তের পিএইচকে আবার নির্দিষ্ট জায়গায় রাখতে সাহায্য করবে। আচ্ছা, এই স্লাইডে আরো কিছু বিষয় রয়েছে, সেটা একটু আলোচনা করে দিই। গ্লোবিউলিন বাইন্ডিং থাইরয়েড ইজ কল্ড ট্রান্সঅ্যাসিটিলিন। হ্যাঁ, আয়রনের সঙ্গে গ্লোবিউলিন বাইন্ড করে কিছু কেমিক্যাল তৈরি করে, তার আলোচনা রয়েছে। এখানে আমরা রক্তের সমস্ত কোষগুলো দেখতে পাচ্ছি। লোহিত রক্তকণিকা যদি পরিণত লোহিত রক্তকণিকা হয় তাহলে সেটা দেখতে হচ্ছে দ্বি অবতল, কিন্তু স্তন্যপায়ীর ক্ষেত্রে সেই দ্বি অবতল কোষের মধ্যে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। আর এই লোহিত কণিকা তৈরিকে বলে এরিথ্রোপয়েসিস। সেটা তৈরি হয় কোথায়? অস্থি মজ্জার
হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে আর্লি নর্মোব্লাস্ট, সেকেন্ডারি নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট হয়ে রেটিকুলোসাইট, এই রেটিকুলোসাইট অব্দি নিউক্লিয়াস থাকে, তার পরবর্তীতে নিউক্লিয়াস থাকে না। তাহলে যেহেতু নিউক্লিয়াস তার আগে রয়েছে, সেই জন্য সে তার প্রোটিন আগেই তৈরি করে নিচ্ছে। এই নিউক্লিয়াস না থাকার ফলে হিমোগ্লোবিন অনেকটা অক্সিজেন বহন করতে পারে, কারণ লোহিত কণিকার মূল কাজ কি? লোহিত কণিকার মূল কাজ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন। হিমোগ্লোবিনের মধ্যে যদি প্রোটিন অংশ রয়েছে, তা অ্যাসিড বেস ব্যালেন্স রক্ষা করে, কারণ আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আম্লিক গ্রুপ আছে, আবার ক্ষারীয় গ্রুপ আছে। লোহিত কণিকা ব্লাড গ্রুপের করতে সাহায্য করে, সেটা আমরা পরবর্তী আলোচনায় দেখব। আর লোহিত কণিকার এই হিমোগ্লোবিন ভেঙে গিয়ে বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি হয়, যা পিত্তরঞ্জক হিসেবে কাজ করে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কতগুলো শ্বেত কণিকার ছবি। তার মধ্যে কিছু শ্বেত কণিকায় দেখা যাচ্ছে গ্র্যানিউল বা দানা রয়েছে, তাদের নাম কি? গ্র্যানুলোসাইট। তাদের তিনটে ভাগ, যারা নিউট্রোফিল তারা নিউট্রাল রঙে রঞ্জিত হয়, ইওসিন নামক আম্লিক রঞ্জকে রঞ্জিত হয় ইওসিনোফিল, ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয় বেসোফিল। কিন্তু মোনোসাইট, যেটা সবচেয়ে বড় শ্বেতকণিকা, সেখানে কিন্তু কোনো দানা নেই। আর একটা, সেটা দেখতে কেমন? নিউক্লিয়াসটা দেখতে পাঁচের মতো, বৃক্কের মতো। আর লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা কেমন দেখতে? গোল। আমরা নিউট্রোফিলের কটা ছবিতে দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের লোব আছে তিনটে। এটা সম্বন্ধে আবার আলাদা একটা স্লাইড আমি বলবো। আর বেসোফিল ইওসিনোফিলে আছে একটা করে। আচ্ছা, এখানে রক্তের লোহিত রক্তকণিকার যে কাজগুলো আমি বললাম সেগুলো দেওয়া আছে। হিমোগ্লোবিন লোহিত রক্ত মোট ওজনের 33%, সেটা বলা আছে। আরবিসি ফাংশন আমি অলরেডি আগেই বলে দিয়েছি, সেটা আরেকবার দেখে নেব। এই পিসিভি কথাটির অর্থ কি? প্যাক সেল ভলিউম। লোহিত রক্তকণিকাকে একটা টেস্ট টিউবের মধ্যে আমরা কিছু রক্ত নিলাম, রক্ত নিয়ে কিছু অ্যান্টিক্লটিং এজেন্ট দিয়ে দিলাম, তাহলে দেখবো আস্তে আস্তে রক্তটা নিচে থিতিয়ে পড়বে, সেটাকেই বলে হিমাটোক্রিট ভ্যালু। এবার সেখানে একটা সেন্ট্রিফিউগেশন করলে কি দেখা যায়? একটা সুপারনেটের ওপর একটা তরল অংশ আর একটা কঠিন অংশ। এই কঠিন অংশের বেশিরভাগটাই হলো কোষ, সেটাকে প্যাক সেল ভলিউম, এবং সেটার মধ্যে যে লোহিত কণিকা অংশটা, সেটাকেই বলা হয় হিমাটোক্রিট ভ্যালু। ওয়েস্টার গ্রিন পদ্ধতিতে পুরুষ মানুষের প্রতি ঘন্টায় 0 থেকে 15 mm মান আসে। ফিমেলে দেখুন একটু বেশি, 20 mm, কারণ ফিমেলের লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 1 মাইক্রোলিটারে 45 লক্ষ, পুরুষে সেখানে 50 লক্ষ। এখানে দেখুন পুরুষ আর নারীর মধ্যে একটা বড় পার্থক্য হয়ে গেল, 5 লক্ষ লোহিত কণিকার। ইএসআর যদি বেড়ে যায়, তাহলে ডাক্তারবাবু ধারণা করবেন তার যক্ষা হয়েছে বা হেপাটাইটিস হয়েছে। অপরদিকে ইএসআর যদি কমে যায়, তা নির্দেশন করে সিকেল সেল অ্যানিমিয়া, জন্ডিস ইত্যাদি। এখানে হিমাটোক্রিট ভ্যালু কিভাবে করে তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা নিউট্রোফিলের কাজ দেখতে পাচ্ছি। এখানে নিউট্রোফিল এবং মোনোসাইট এরা দুজনেই যেটা করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে মেরে দেয়। বেসোফিল অ্যালার্জি সৃষ্টি করে হিস্টামিন ক্ষরণ করে, এবং হেপারিন নামক একটি বস্তু ক্ষরণ করে রক্তবাহে রক্তদঞ্চনকে বাধা দেয়। ইওসিনোফিল অ্যান্টিজেন বিরোধী, কিন্তু ডাক্তারবাবুরা টিসিডিসি করে। টিসিডিসি মানে কি? টোটাল কাউন্ট, কত লোহিত কণিকা আছে, কত শ্বেত কণিকা আছে। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে নিউট্রোফিল থাকে সাধারণত 65 থেকে 70%, ইওসিনোফিল থাকে 2 থেকে 4%, বেসোফিল থাকে 0.5 থেকে 1.5%, লিম্ফোসাইট থেকে 20% মতো। এখন এগুলো যেমন ধরুন আপনার জ্বর হয়েছে, সেই জ্বরটা কি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে হয়েছে নাকি অ্যালার্জি থেকে হয়েছে, এটা জানার জন্য টিসিডিসি করে দেখা গেল নিউট্রোফিল 7 থেকে 8%, তাহলে আপনি অ্যালার্জিতে ভুগছেন। অর্থাৎ ইওসিনোফিল কি কাজ করে? অ্যালার্জি বিরোধী। কিন্তু আপনার অ্যালার্জি হলে তবেই তো অ্যালার্জি বিরোধীর বিষয়টা আসবে, তাহলে সেটা থেকে ডাক্তারবাবুরা একটা ধারণা করতে পারেন। আমি একটু আগে বলছিলাম একটা বিষয় পরে বলবো, সেটা এখন আসছি, সেটা হচ্ছে আর্নেটস কাউন্ট। এখানে 5খানা গ্রুপ করা রয়েছে। স্টেজ 1 যেখানে একটাই নিউট্রোফিল, একটাই লোব থাকে, তাহলে 2, 3, 4, 5টা আমরা কি দেখতে পাচ্ছি? স্টেজ 3 তাতে 45%, অর্থাৎ নর্মাল নিউট্রোফিল হলে সবচেয়ে বেশি থাকে 45। কিন্তু ধরুন একটি বাচ্চা প্রায় ভোগে, তার দেখা গেল স্টেজ 1টা 45 বা 50, তাহলে বোঝা গেল তার নিউট্রোফিল
সক্রিয় নয়, সেই নিউট্রোফিল সঠিকভাবে কাজ করছে না। আমরা এই স্লাইডটাতে অনেক কিছু দেখতে পাচ্ছি যে ম্যামেলসের লোহিত রক্তকণিকা সবচেয়ে ছোট, অ্যাম্ফিবিয়াস সবচেয়ে বড়, ম্যামেলসের মধ্যে এলিফেন্টের আরবিসি সবচেয়ে বড় ব্যাসের, মার্কস ডিয়ার বা কস্তুরী মৃগর সবচেয়ে ছোট, হ্যাঁ, ইত্যাদি কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক গুরুত্বগত রক্তের পিএইচ কত ইত্যাদি দেখতে পাচ্ছি। আচ্ছা, পরের স্লাইডে আমরা পুরো রক্তের কাজ আমরা আসি। আর আমরা অনুচক্রিকার কাজটা বলিনি, অনুচক্রিকার রক্ত তঞ্চনে সাহায্য করে। আমরা অনুচক্রিকার বিষয়ে ডিটেলস আমরা আলোচনা পরে করব। এরপরে যে স্লাইডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লোহিত কণিকা যখন মারা গেল 120 দিন বাঁচার পর লিভার, স্প্লিন, এই জন্য স্প্লিনকে বলে কবরখানা, রক্তের কবরখানা, রক্তকোষের কবরখানা। সেই কবরখানাতে হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি হলো, যা আমাদের পিত্তরঞ্জক তৈরি করতে সাহায্য করে। এই স্লাইডে আরো একটি বিষয় উল্লেখ করা রয়েছে, এরিথ্রোক্লাসিয়া। কথাটির অর্থ হলো লোহিত কণিকা নষ্ট হয়ে যাওয়া। আর এই বিলিরুবিন বিলিভার্ডিন কি করে দেখুন, স্লাইডে লেখা রয়েছে কন্ট্রোলস ফিকাল কালার। আমি বলছি ফিকাল কালার শুধু না, ফিকাল মানে মল এবং মূত্রের রঙকে নিয়ন্ত্রণ করে। তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেটা মূলত রক্তের প্লাজমা এবং রক্তকণিকার কাজ এবং তার সম্বন্ধে আলোচনা। আমরা রক্তের আলোচনার পরে আসছি রক্ততঞ্চনে। রক্ততঞ্চন ব্যাপারটা কি, তার পরিভাষায় তাকে কোয়াগুলেশন বলে। এই রক্ততঞ্চন বিষয়টা হলো, যদি জায়গা কেটে যায় তাহলে রক্ত বেরিয়ে যাবে। তাহলে সেই রক্তটা যাতে না বেরোয়, রক্তের যে আয়তন যেটা রয়েছে সেই আয়তনটা যাতে বজায় থাকে, তার জন্য রক্ততঞ্চন দরকার। অধিক রক্ত বেরিয়ে গেলে তো আমরা মারা যাব। আমরা প্রথমে যেটা দেখছি যে, সেটা তোমরা যারা 9-এ পড়েছিলে সেখান থেকেই দেখেছো যে একটা জায়গায় যদি ভেঙে যায় তাহলে থ্রম্বোপ্লাস্টিন বলে একটা বিষয় বেরোয়। সেটা রক্তের যে উপাদান প্রথম্বিন তাকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন ফাইব্রিনোজেনকে, ফাইব্রিনোজেন আরেকটা রক্ত প্লাজমা প্রোটিন, তাকে ফাইব্রিন মোনোমারে পরিণত করে। ফাইব্রিন মোনোমারগুলো একত্রিত হয়ে ফাইব্রিন পলিমার তৈরি হয়ে সেখানে একটা জাল তৈরি হয়। এখানে আমরা নেক্সট স্লাইডের আগে আমি একটা বিষয় বলি, সেটা হলো আমাদের রক্ততঞ্চনের জন্য 13টা ফ্যাক্টর দায়ী। 13টা ফ্যাক্টর দায়ী। এখন যে স্লাইডটা আমরা দেখব সেই স্লাইডটায় আমরা দুটো ভাগ দেখতে পাচ্ছি, অন্তস্থ পথ বা ইন্ট্রেন্সিক পাথওয়ে এবং বহিস্থ পথ বা এক্সট্রেন্সিক পাথওয়ে। এটা যারা 11-এর ছাত্র তারা তোমাদের বইতেও পাবে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। এবং ইন্ট্রেন্সিক ও এক্সট্রেন্সিক শব্দ দুটোর মানেও একটু বলে দিই। ইন্ট্রেন্সিক মানে একটা রক্তবাহের ভেতরে যে জিনিসগুলো থাকে, রক্তবাহের ভেতরে, আমি একটু পরের স্লাইডটাই যাই, রক্তবাহের ভেতরে কোলাজেনের স্তর থাকে, ফসফোলিপিড থাকে। তাহলে সেগুলো কি করছে, সেগুলো যদি বেরোয় তাহলে সারফেসটা ড্যামেজ হচ্ছে। আর বাইরের আঘাত, ট্রমা মানে কি আঘাত, তাহলে এই ড্যামেজ সারফেসের ফলে ফ্যাক্টর 12 এতে পরিণত হচ্ছে। 12A 11কে 11এতে কনভার্ট করছে, 11A 9কে 9এতে কনভার্ট করছে। এইবার দেখো বহিস্থ পথে যদি আঘাত লাগে তাহলে 8-8এতে কনভার্ট হচ্ছে, 8-এ 10কে 10এতে কনভার্ট করছে। এবার দেখো দুটো এক জায়গায় হয়ে গেছে। অর্থাৎ তোমাকে যদি ইন্ট্রেন্সিক পাথওয়ে বলে তাহলে তোমাকে 8-এর ব্যাপারটাকে টেনে আনতে হবে। তাহলে 10কে 10এতে কনভার্ট করছে কে, 8টা কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটা যদি না থাকে তাহলে হিমোফিলিয়া হয়। 8A, তাহলে 8A কি করলো, 10কে 10এ করলো। এইবার আগের স্লাইডটায় যা দেখিয়েছিলাম সেটা দেখুন, জাস্ট লেখা আছে প্রথম্বিন 2 নম্বর ফ্যাক্টর 10 এর মাধ্যমে থ্রম্বিন 2A তে পরিণত। ফাইব্রিনোজেন 1 নম্বর ফ্যাক্টর, থ্রম্বিনের উপস্থিতিতে তা ফাইব্রিন মোনোমার বা 1A-তে পরিণত হলো। 1A গুলোই একত্রিত হয়ে ফাইব্রিন পলিমার হলো এবং তার ফলে একটা রক্ত জালক তৈরি হলো। এই রক্ত তঞ্চনের গুরুত্ব কি? রক্ততঞ্চনের গুরুত্ব রক্তের আয়তনকে বজায় রাখা, রক্তচাপকে বজায় রাখা, রক্তের সান্দ্রতাকে বজায় রাখা। লোহিত রক্তকণিকা রক্তের সান্দ্রতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এখন ডাক্তারবাবুরা একটা ধরো
তাও হিমোফিলিয়া হয়েছে। হিমোফিলিয়াটা কি? যদি ফ্যাক্টর 8 তৈরি করতে না পারে তাহলে হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 9 বা ক্রিসমাস ফ্যাক্টর তৈরি করতে না পারলে ফ্যাক্টর, তাহলে সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। এখন তাহলে আমাদের জানতে হবে যে আমাদের রক্তটা তঞ্চিত হতে কত সময় লাগছে। কত লাগছে? নর্মাল টাইম 2 থেকে 8 মিনিট। আর রক্তটা বেরোচ্ছে কতক্ষণ? ব্লিডিং টাইম 2 থেকে 6 মিনিট। কি কি কারণে আমাদের ব্লিডিং টাইমটা বেশি হয়? থ্রম্বোসাইটোপিনিয়া, অর্থাৎ তোমার অনুচ্চক্রিকা কমে গেছে। বোন ম্যারোতে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে, এতে লোহিত কণিকা, শ্বেতকণিকা, মনে রাখতে হবে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচ্চক্রিকা সবই তৈরি হয় বোন ম্যারোতে। শ্বেত রক্ত কণিকার মধ্যে লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, সেটা স্প্লিনে, এবং টি লিম্ফোসাইট থাইমাস গ্রন্থিতে সেটা তৈরি ম্যাচিওর হয়। এবার আমরা দেখছি, আমরা তাহলে রক্ততঞ্চন পড়া শেষ, এবার আমরা আসি রক্তের ব্লাড গ্রুপ। আমি একটা কথা তখন তোমাদের বলছিলাম লোহিত কণিকা পড়াতে গিয়ে, লোহিত কণিকার আরেকটা কাজ এখন আমি বলবো। আমরা যে এবিও ব্লাড গ্রুপ বলি, সেই এবিও ব্লাড গ্রুপের এ অ্যান্টিজেনটা কোথায় থাকে? লোহিত রক্তকণিকার কোষ পর্দায়। বি অ্যান্টিজেনটা কোথায় থাকে? লোহিত কণিকার কোষ পর্দায়। তাহলে লোহিত কণিকা আমাকে নির্দেশ করে দিচ্ছে আমার রক্তের গ্রুপ কি হবে, অর্থাৎ শনাক্তকরণের কাজে সাহায্য করছে। এখন আমরা আলোচনা করব এবিও ব্লাড গ্রুপ, আরএইচ ফ্যাক্টর, কিন্তু আসলে বিজ্ঞানীরা 30 রকম ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন, তার মধ্যে দুটোকে আমরা বিশেষত আলোচনা করব। এবার আমরা পরের স্লাইডে যাই। সেই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে যদি তোমার এ ব্লাড গ্রুপ হয় তাহলে তোমার লোহিত কণিকার অ্যান্টিজেনের নাম কি? এ। অ্যান্টিবডির নাম কি? অ্যান্টিবি। আর বি ব্লাড গ্রুপ হলে বি অ্যান্টিজেন, অ্যান্টি এ, অ্যান্টিবডি প্লাজমায় থাকবে। এ বি, এ এবং বি দুটোই আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, ও কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু এ আর বি। এইবার তোমাদের পরের স্লাইডটা যখন দেখাবো তোমাদের একটু কনফিউশন হবে যে আমি এখন বলবো ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে। দেখো এইচ অ্যান্টিজেন বলে একটা কথা রয়েছে, এই ও ব্লাড গ্রুপে এইচ অ্যান্টিজেন থাকে। এই এইচ অ্যান্টিজেন কখন এতে কনভার্ট হয়? দেখো নিচের ছবিটা দেখো, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন যদি ওই বাকি স্ট্রাকচার ফিকোজ গ্যালাক্টোজ এন অ্যাসিটাইল গ্লুকোজামিনের সঙ্গে মিলে যায় তাহলে হয়ে গেল সেই ব্যক্তির ব্লাড গ্রুপ এ, অর্থাৎ কি যুক্ত হলো? এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন। অপরদিকে বি কখন হলো? যদি একটা গ্যালাক্টোজ যুক্ত হয়। কিন্তু তাহলে আবার বলছি, তাহলে ও ব্লাড গ্রুপের লোকেদের কি অ্যান্টিজেন আছে? আছে এইচ অ্যান্টিজেন। আচ্ছা, এবার আমরা এই স্লাইডটার আগে একটা জিনিস দেখে নিই, গোল্ডেন ব্লাড গ্রুপ। আর একটা জিনিস রয়েছে বোম্বে ব্লাড গ্রুপ। এই বোম্বে ব্লাড গ্রুপের লোকেদের এইচ অ্যান্টিজেনও থাকে না। বোম্বে ব্লাড গ্রুপের লোকেদের এইচ অ্যান্টিজেনও থাকে না। আর গোল্ডেন ব্লাড গ্রুপটা আমরা আরএইচ পড়ার পরে বলবো। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ব্লাড গ্রুপে যাই, আরএইচ। এই আরএইচ কথাটা এলো কোথা থেকে? তার আগে আমরা জানি 1900 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টাইনার এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল। অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন লোহিত কণিকার গায়ে থাকে যায় এবং প্লাজমায় উপস্থিত অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি উপস্থিতি অনুসারে। কিন্তু 40 বছর পরে তার ছাত্র উইনার কি আবিষ্কার করলেন? তিনি মানুষের রক্ত খরগোশের মধ্যে দিয়ে লক্ষ্য করেছিলেন একরকম অ্যাগ্লুটিনেশন হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়াকে বলে অ্যাগ্লুটিনেশন। অপরদিকে রিসাস বানর, মানে তোমরা যে বাঁদর দেখো সাধারণত তারা বেশিরভাগই রিসাস ম্যাক্কা, এই রিসাস ম্যাক্কার রক্তকেও খরগোশের মধ্যে দিয়ে দেখলো একই ধরনের অ্যাগ্লুটিনেশন হলো। তখন তিনি বললেন যে তাহলে মানুষের লোহিত কণিকাতেও ওই রিসাস বাঁদরের মতো একটা অ্যান্টিজেন আছে, তাই তার নাম দিলেন আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর যুক্ত মানুষ 85% থাকে, সেই 85% মানুষ হলো আরএইচ পজিটিভ, আর যাদের ওই আরএইচ ফ্যাক্টর নেই তারা আরএইচ নেগেটিভ। এখন আমরা এখানে একটা জিনিস দেখছি, আরএইচ পজিটিভ পুরুষের সাথে যদি আরএইচ নেগেটিভ মহিলার বিয়ে হয় তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা আমরা দেখব, কিন্তু তার আগে একটা জেনেটিক্স দেখে নিই। এই আরএইচ ফ্যাক্টর কে নির্ণয় করে
একই ক্রোমোজোমে অবস্থিত তিনটে জিন, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি জিন যদি থাকে, বাকিরা যাই থাকুক, তাহলে আরএইচ পজিটিভ হবে। আর ক্যাপিটাল ডির জায়গায় যদি স্মল ডি থাকে, তাহলে তারা আরএইচ নেগেটিভ হবে। এবার আমরা এই আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ যদি বিবাহ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাচ্চা, তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সে আরএইচ পজিটিভ হয়ে জন্মাবে। কিন্তু তার জন্মানোর সময় মায়ের রক্তে একটা ওই আরএইচটা কি অ্যান্টিজেন, যার ফলে একটা অ্যান্টিবডি তৈরি হলো, তার নাম হচ্ছে অ্যান্টি আরএইচ। দেখো এই লালটা হলো অ্যান্টিবডি। এই মহিলা যদি দ্বিতীয়বার সন্তান সম্ভব হয়, তাহলে ওই ফিটাস বা ভ্রূণটিও আরএইচ পজিটিভ হবে, অর্থাৎ আরএইচ অ্যান্টিজেন নিয়ে জন্মালো। সেই আরএইচ অ্যান্টিজেন এবং অ্যান্টি আরএইচ বিক্রিয়া করার ফলে রক্ত অ্যাগ্লুটিনেশন হয়ে গেল, এবং সেই রোগটির নাম এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ ফিটাসের এরিথ্রোসাইট ব্লাস্ট করে গেল, ভেঙে গেল। তাহলে এই হলো ব্যাপার। আর আরএইচ জন্য দায়ী যে অ্যান্টিজেন, তা যদি না থাকে, পৃথিবীতে মাত্র 50 জন অস্ট্রেলিয়ায় আছে, তারা হচ্ছে গোল্ডেন ব্লাড গ্রুপ। এবার আমরা আসি এমএন ব্লাড গ্রুপ, এইটার মাধ্যমে আমরা পিতৃত্ব নির্ধারণ করে। সুতরাং আমি এখানে রক্তের ব্লাড গ্রুপ এবং রক্ততঞ্চন সম্বন্ধে বললাম। আমরা সর্বশেষে আসি রক্তের ব্লাড গ্রুপের তাৎপর্যে। আমরা যদি সঠিক রক্তদান করতে হয়, তাহলে সঠিক রক্ত গ্রুপ জানতে হবে। আরএইচ বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা জরুরি, আমরা দেখলাম সেটা কেন। এমএন ব্লাড গ্রুপ পিতৃত্ব নির্ধারণ করে। আর ব্লাড গ্রুপের সঙ্গে রোগের একটা সম্পর্ক আছে। ও ব্লাড গ্রুপের লোকেদের পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এমএন ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? দেখো এখানে লেখা আছে ল্যান্ডস্টাইনার ও লেভিন 1927 সালে। এবার আমরা আসি একটু অস্থি মজ্জার আলোচনায়। আমাদের অস্থির গঠনে, অস্থির একদম ভেতরে, মজ্জা কথাটার অর্থ কি? মজ্জা হলো একদম ভেতরের জায়গা। এই অস্থি মজ্জার অনেকগুলো কাজ আছে। যেমন সে অস্থির দুটো কোষ তৈরি করে, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, কিন্তু তাকে আমরা মূলত জানি রক্তকণিকা তৈরি করে। এবং রক্তকণিকা মানে সবাইকে, দেখো লোহিত কণিকা করে, 5 রকম শ্বেত কণিকা করে, এবং অনুচক্রিকাও করে। আমি একটু এগুলো সম্বন্ধে বলি। অনুচক্রিকা যেমন তৈরি করে একটা কোষ, তার নাম মেগা ক্যারিওসাইট, একটা দৈত্রাকার কোষ। লোহিত কণিকা তৈরি করে, লোহিত কণিকার পূর্বক বা প্রিকারসারকে হিমোসাইটোব্লাস্ট। এখন আমরা যত বুড়ো হয়ে যাই, তত আস্তে আস্তে এই লোহিত অস্থি মজ্জাটা ফ্যাট জমে জমে সেটা কি হয়ে যায়? ইয়েলো বোন ম্যারো, অর্থাৎ হলুদ অস্থি মজ্জা। দেখো বয়স অনুসারে দেওয়া রয়েছে কিভাবে, তাহলে 20 বছর বয়সে প্রায় অনেকটাই হলুদ হয়ে গেছে। তাহলে এই অস্থি মজ্জার বিষয়টা আমরা আলোচনা করলাম। এবার আমরা আসি রক্তের আলোচনা আমরা করেছি। রক্তের পরে আমরা আসি আরেকটা এরকম একটা কলার, দেহের কিছু কিছু জায়গায় রক্ত পৌঁছতে পারে না, কিন্তু একজন পৌঁছয়, সে কে? লসিকা। এখন এই লসিকাটা বুঝতে হলে আমাদের একটু অন্যভাবে, আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে লসিকা কি করে তৈরি হয়। আমাদের একটা বিষয় জানতে হবে, একটা হৃৎপিণ্ড থেকে কি বেরোচ্ছে? অ্যাওর্টা। অ্যাওর্টা মানে মহাধমনী, তার থেকে ধমনী বেরোয়। ধমনী থেকে কি বেরোয়? উপধমনী। কিন্তু উপধমনী শেষ হয় কোথায়? জালকে। এই লালটা কি? উপধমনী। তাহলে এই লালটা কি? জালক, ধমনী জালক। আর সবুজটা কি? সবুজটা হলো শিরা জালক। তাহলে শিরা জালক মিলে কি হলো? উপশিরা। উপশিরা মিলে শিরা, শিরা থেকে মহাশিরা, সেটা ডানলিঙ্গে চলে যায়। এখন এই উপধমনী প্রান্তে যদি রক্তচাপ বেড়ে যায়, তাহলে কিছু পরিমাণ রক্তরস কলাস্থানে চলে যায়। তাহলে কলাস্থান কোনখানটা? এই হলুদ জায়গাটা, টিস্যু স্পেস লেখা আছে দেখো, কলাস্থান। তাহলে তাকে কি বলবো? কলারস। আসলে আমরা রক্তের যে কাজগুলো বললাম, সেই কাজটা অ্যাকচুয়ালি প্রত্যক্ষভাবে করে কলারস। অর্থাৎ খাবার দেয়, রেচন বস্তুকে সংগ্রহ করে, গ্যাসীয় পরিবহনে কিছুটা সাহায্য করে। তাহলে এই যে টিস্যু স্পেসে কে এলো? কলারস। আরেকবার বলছি, উপশিরা প্রান্তে রক্তজালক চাপ বেড়ে যাওয়ার ফলে কিছু পরিমাণ প্লাজমা চলে এলো টিস্যু স্পেসে। তার 75
থেকে 80% ফিরে যায় উপশিরা প্রান্তের জালকে, পড়ে থাকলো কত? 20 থেকে 25%। এই 20 থেকে 25% একটি বিশেষ জালকে প্রবেশ করে, যার নাম হলো লসিকা জালক। তার নাম হলো লসিকা জালক বা লিম ক্যাপিলারি। এবার আমরা তাহলে পরিষ্কার লসিকা কি করে তৈরি হলো? তাহলে লসিকাকে সেই জন্য আমরা বলতে পারি পরিবর্তিত কলারস, অর্থাৎ কলারসের একটা অংশই হলো লসিকা। এবার আসে এই ছবিতে আমরা লসিকা সংবহন আলোচনা করব। লসিকা জালক থেকে কি তৈরি হয়? অন্তর্মুখী লসিকা বহ বা অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক। তা কোথায় গিয়ে শেষ হলো? লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড। আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম স্প্লিন। এছাড়া আমরা যে টনসিল বলি, আমরা যে বলি টনসিলাইটিস হয়েছে, টনসিলাইটিসটা কি? এই টনসিল বা টনসিল লসিকা গ্রন্থিটা বড় হয়ে যাওয়া। আমাদের পাটায় যদি হাত দিই দেখবে অনেকগুলো লসিকা গ্রন্থি আছে, উচেরিয়া ব্র্যাঙ্কপটি আক্রমণ করলে সেটা ফাতির মতো হয়ে যায়। আসলে কেন হয়? এই লসিকা গ্রন্থিতে ওই পরজীবীটা আশ্রয় নেয়। এবার এই লসিকা গ্রন্থি থেকে কি বেরোলো? ইফারেন্ট লিম্ফ্যাটিক, বহির্মুখী উপধমনী। আরেকবার আমি রিপিট করছি, লসিকা জালক তা থেকে কি তৈরি হলো? অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক। কোথায় শেষ হলো? লসিকা গ্রন্থিতে। সেখান থেকে কি বেরোলো? ইফারেন্ট লিম্ফ্যাটিক। সারা দেহের যত ইফারেন্ট লিম্ফ্যাটিক আছে তারা এবার মিলে কি করলো? তারা মিলে তৈরি করলো বাঁদিকে কি তৈরি করলো? বক্ষজ লসিকা বাহ, থোরাসিক লিম্ফ্যাটিক। ডান দিকে কি তৈরি করলো? রাইট বা ডান লসিকা বাহ বা ডাক্ট। এবার তারা কিন্তু আলটিমেটলি রক্তের জায়গায় শেষ হলো। আমাদের মাথা থেকে যে শিরাটা নামে তার নাম হচ্ছে যুগল শিরা, আর হাতের যে শিরাটা তার নাম হলো সাবক্লেভিয়ান শিরা। এই যে কি লেখা আছে? লেফট সাবক্লেভিয়ান শিরা, আর এখানে কি লেখা আছে? লেফট ইন্টারনাল যুগল ভেন। তাহলে এই ইফারেন্ট লিম্ফ্যাটিক গুলো সবশেষে শেষ হলো কোথায়? ডান দিকের যুগাল আর সাবক্লেভিয়ানের সংযোগস্থলে, বাঁ দিকে যুগাল আর সাবক্লেভিয়ানের সংযোগস্থলে। তাহলে আমরা বলতে পারি লসিকা প্রবাহ একমুখী, রক্ত থেকে শুরু হয়ে আবার রক্ততে গিয়েই শেষ হলো। এবার আমরা চলে আসি লসিকার উপাদানে। লসিকায় প্রায় রক্তের মতোই জিনিস আছে, কিন্তু রক্তর থেকে একটু কম বেশি থাকে। এবার আসি লসিকা তন্ত্রের কাজে। যেসব জায়গায় দেহে রক্ত পৌঁছতে পারে না সেসব জায়গায় পরিবহনের কাজ করে লসিকা। লসিকা আমরা যে লসিকা তৈরি তা দেখলাম, তার মাধ্যমে দেহের জল সাম্য বজায় থাকলো। লসিকা বাহ আমাদের যে ভিলায়ের মধ্যে ক্ষুদ্রান্তের ভিলায় আছে তা সে ফ্যাট শোষণে সাহায্য করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, দরকারি কাজ, প্রতিরক্ষা। ওই লসিকা গ্রন্থির মধ্যে যে লিম্ফোসাইট তখন দেখিয়েছিলাম, সেই লিম্ফোসাইটের মধ্যে কোষীয় অনাক্রমতার জন্য দায়ী টি লিম্ফোসাইট এবং রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী হলো বি লিম্ফোসাইট, অর্থাৎ প্রতিরক্ষায় সাহায্য করে লিম্ফোসাইট। সেই জন্য এই লসিকা গ্রন্থিকে আমরা বলি যান্ত্রিক ফিল্টার। অর্থাৎ এই লসিকার মধ্যে এই জীবাণুগুলো যদি মরে যায় তাহলে তারপরে লসিকা যখন রক্তে যাচ্ছে তার জীবাণু মুক্ত হওয়ার সুযোগটাই বেশি। এবার আমরা পরের স্লাইডে দেখছি আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, তার নাম স্প্লিন, যেটা আমাদের স্টমাক বা এর পাকস্থলী ঠিক নিচে বা ঠিক লাংসের নিচে থাকে। ওজন 150 গ্রাম, 5 ইঞ্চি মতো প্রস্থ, এবং তার কাজ কি লেখা আছে? কাজ আগেই বলে দিয়েছি। লসিকাকে কি বলে? কবরখানা। কেন বলে? কারণ সমস্ত রকম রক্তকণিকা এখানে মারা যায়। কিন্তু মারা যাওয়ার ফলে বিশেষ করে হিমোগ্লোবিন ভেঙে গিয়ে যে আয়রন তৈরি হলো, সেই আয়রন পরে হিমাটিন দানা রূপে সঞ্চিত থাকে এখানে। যদি কোনো একটা লোকের অ্যাক্সিডেন্ট হয় তখন স্প্লিন তাকে রক্ত দেয়, অর্থাৎ এটা একটা রিজার্ভার, রক্তের একটা রিজার্ভার। প্রিজার্ভ আয়রন, ওই লোহিত কণিকার হিমোগ্লোবিন ভেঙে গিয়ে যে আয়রন সেটা এখানে জমা থাকে, সেই জন্য বলছে প্রিজার্ভ আয়রন, যাতে সে পরবর্তীতে আবার হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। তাহলে এই হলো লসিকার আলোচনা, অর্থাৎ লসিকা কি করে তৈরি হলো, লসিকার উপাদান কি, লসিকা কি কাজ করে, এবং সর্ববৃহৎ লসিকা গ্রন্থি। আমি এবার সবশেষে আমাদের সমস্ত দেহতরল সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিই। দেহতরলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার দেহতরল, আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার দেহতরল।
এই এক্সট্রা সেলুলার ইন্ট্রাসেলুলার থাকে প্রায় 28 লিটার, এক্সট্রা সেলুলার থাকে 14 লিটারের মধ্যে। হ্যাঁ, তাহলে এই যে কোষের ভেতরের তরল এবং কোষের বাইরের তরল, সেই তরলও আমাদের সংবহনতন্ত্রের অন্যতম উপাদান। আমরা আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করলাম সেই চ্যাপ্টারটাকে আমরা বলতে পারি দেহ তরল, এবং সেই দেহ তরলের মূল উপাদান রক্ত, লসিকা, এছাড়া আমরা তঞ্চন এবং ব্লাড গ্রুপও বলেছি। তাহলে আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেটা অত্যন্ত দরকারি, অর্থাৎ এই সংবহনে হৃৎপিণ্ড, রক্তবাহ তারা কি কাজ করে, সেটা কি করে অনুষ্ঠিত হয়, এবং আমাদের অবশ্যই জানতে হবে এই যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম তার মাধ্যমে আমাদের কি কি রোগ হয়, কি কি রোগে আমরা আক্রান্ত হই, সেই আলোচনা আমরা পরবর্তী এই সংবহনের যে ক্লাস করব সেখানে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ। আমরা তাহলে তোমাদের ধন্যবাদ জানাই, যারা আমার এই ক্লাস শুনলে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।